কুসুমী এবার নিজের হাতে নিজের সতীনের জন্য বরণডালা সাজালো। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ করেই পরিস্থিতির এবং এক নোংরা চক্রান্তের শিকার হয়ে এক পর্যায়ে আয়ুষ তিশাকে সঙ্গে নিয়ে বরকনের বেশে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে কুসুম আরতির থালা নিয়ে সেখান থেকে যেতে থাকে। ঠিক সেই সময়তে কুসুমের হাত থেকে আরতির থালাটি পড়ে যায়। কুসুমকে দেখে ঠিক সেই সময়ই থালাটি পড়ে যাওয়াতে সেখানে উপস্থিত সমস্ত লোকজন চমকে ওঠে। কুসুম এবং আয়ুষ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার দৃশ্যটি সবাই লক্ষ্য করে। ঠিক সেই সময়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কি ব্যাপার কুসুম, এ কেমন অমঙ্গলের কাজ করলে? তোমার হাত থেকে এভাবে আরতির থালা কি করে পড়ে যেতে পারে? তুমি একটা খামখেয়ালি হলে কবে থেকে? ঠিক সেই সময়ে এই কথা বলার পরও কুসুমের পক্ষ থেকে কোনো রকম জবাব না পাওয়ায় ইন্দ্রাণী গাঙ্গুলি সেদিকে তাকায়। তারপরে সে আয়ুষের দিকে তাকানো মাত্রই তাকে বরবেশে দেখতে পায় এবং তার পাশে কনের বেশে অন্য একজন অচেনা মেয়েকে দেখতে পায়। ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আয়ুষ, তুমি বরবেশে কেন? আর তোমার সঙ্গে কনের বেশে এই মেয়েটিকে? তোমরা এভাবে এসে দাঁড়িয়ে রয়েছ কেন? এটা কেমন ধরনের অসভ্যতা? আমার কিন্তু এই রকম ঠাট্টা তামাশা কোনোমতেই সহ্য হয় না। আমার ধৈর্যেরও সীমা আছে। সবাই চুপ করে থাকলে চলবে না। আমি সব কিছুর উত্তর চাই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিও চমকে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তার মানে তুমি এই মেয়েকে বিয়ে করেছ? ঠিক সেই সময় তিশা বলতে থাকে, তার মানে আপনি আমার শাশুড়ি মা। তাহলে আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আর তার থেকেও বড় কথা, আমি যখন আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছি তখন তো আপনার আমাকে বরণ করে ঘরে তোলার কথা। তা না করে আপনি এত প্রশ্ন কেন করছেন সেটা তো আমার মাথায় ঢুকছে না। আমি আপনার বাড়ির বড় ছেলের বউ, আর সেই সুবাদে আপনারা আমাকে বরণ করে ঘরে তোলার কথা। তা না করে আপনারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমাকে। সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, একদম আর একটা বাজে কথা বলবে না। এটা তোমাকে কে বলার অধিকার দিয়েছে? এসব কি কথা বলছ? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক সেই সময় তিশা বলতে থাকে, আমি কোনোমতেই পাগল নি। আপনি এসব উল্টোপাল্টা কথা বলছেন কেন বলুন তো? আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? ঠিক সেই সময়ে সেখানে স্যাম চলে আসে এবং বলতে থাকে, খবরদার মিসেস গাঙ্গুলি। আপনাকে আমার বোনের শাশুড়ি বলে এখনও পর্যন্ত সম্মান করে যাচ্ছি। কিন্তু আমার এই সম্মানের অপব্যবহার করার চেষ্টা করবেন না। কারণ আমার বোন এই বাড়ির বড় বউ এবং ওর প্রাপ্য সম্মানটুকু আপনাকে দিতেই হবে। ভুলে যাবেন না, ও কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, আপনার বড় ছেলের স্ত্রী। তাই এই বাড়িতে ও সম্মান পাবে, এটাই স্বাভাবিক। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, যে কেউ এসে এই বাড়ির বউ হওয়ার অধিকার দাবি করবে আর আমি তাকে এই বাড়ির বুজের অধিকার দিয়ে দেব, এমনটা কোনোদিনও হবে না। আর আমি তো আপনাকে চিনতেই পারলাম না। এসব কি হচ্ছে আমাকে একটু খুলে বলবেন? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, কোনোমতেই আমার বোনের মর্যাদাহানি আমি মেনে নেব না। আমার বোন যদি এই বাড়িতে এসে কোনো রকম অসম্মানের শিকার হয় তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে আমি প্রাণে মেরে ফেলব আয়ুষ। তাই আমার বোনের সম্মানে যাতে কোনো রকম আঘাত না লাগে সেই দিকটা তোমাকেই নজর রাখতে হবে। ঠিক সেই সময় তিশা বলতে থাকে, মা, আমি আয়ুষ্মান গাঙ্গুলিকে বিয়ে করেছি। তাই শেষ পর্যন্ত আপনাকেই আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। যে মুহূর্তে আয়ুষ বলতে থাকে, মা, এত প্রশ্নের জবাবদিহি করতে আমি বাধ্য নই। ভুলে যাবেন না, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন বিয়ে করে তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও থাকে না। তাই আমি যা করেছি সেটা নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে আমার স্ত্রীকে এক্ষুনি বরণ করে ঘরে তুলুন। ঠিক সেই সময় তিশা বলতে থাকে, আর কত দেরি করবেন বলুন তো? আমার বোন অনেকক্ষণ ধরে ক্লান্ত শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমি তো ভাগ্যক্রমে ওর সঙ্গে এখানে এসেছি, না হলে জানতেই পারতাম না যে আমার বোনকে কিভাবে অপমান করা হচ্ছে এবং কিভাবে বধূবরণের অনুষ্ঠানকে অবহেলা করা হচ্ছে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, এই বিয়ের সময় যখন আমাকে প্রয়োজন মনে করা হয়নি তখন বিয়ের কোনো অনুষ্ঠানেই আমি অংশ নিইনি। ঠিক সেই সময় কথা বলা মাত্রই আয়ুষ বলতে থাকে, কুসুম, যাও। তুমি এক্ষুনি বরণডালা নিয়ে এসে আমার স্ত্রীর বধূবরণের ব্যবস্থা করো।
তখন এক পর্যায়ে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও কুসুম দৌড়ে চলে যায়। কুসুম যখন নিজের হাতে বরণডালা সাজাতে থাকে তখন তার চোখে জল চলে আসে। সে মনে মনে বলতে থাকে, মানুষ কতটা কঠোর হতে পারে। যে মানুষটাকে এত ভালোবেসেছি, আজ তারই জন্য নিজের হাতে সতীনের বরণডালা সাজাতে হচ্ছে। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন দিনও আসবে। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে, কুসুম, সবকিছু সহ্য করছ কেন? তোমাকে দিয়ে যা করানো হচ্ছে সেটা অন্যায়। তোমার প্রতি অবিচার করা হচ্ছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, ছোট সাহেব যদি মনে করে থাকেন যে এটাই ঠিক, তাহলে আমি সেটাই করব। আমি জানি না কেন তিনি এসব করছেন, কিন্তু তারপরও তিনি আমাকে আদেশ করেছেন, আর আমি তার আদেশ পালন করব। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে কুসুম বলতে থাকে, দিদিমা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আলুশ যখন নিজের মুখে স্বীকার করছে যে সে বিয়ে করেছে, তখন আমার মনে হয় না এই বিয়েকে অস্বীকার করার কোনো কারণ আছে। হয়তো ছোট মুখে বড় কথা বলে ফেলছি, কিন্তু তা সত্ত্বেও আপনাকেই এখন সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর জোর খাটানো হতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বাধ্য হন আলুশ এবং তিশাকে বরণ করে ঘরে তুলতে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বরণডালা হাতে নিয়ে আয়ুষ এবং তিশাকে বরণ করে ঘরে তোলেন কুসুম। ঠিক তারপর মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেন যে, তোমরা দুজন আমার আশীর্বাদ পাবে না। কারণ এই বিয়ে আমার সম্মতি নিয়ে হয়নি। তার গলায় তখন রাগ আর অপমানের তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে, যেন তিনি এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ঠিক সেই সময় তিশা বলতে থাকে, আপনি আমাকে আশীর্বাদ করুন বা না করুন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি এখন এই বাড়ির বউ হয়ে গিয়েছি। তার থেকেও বড় কথা, আমি এখন গাঙ্গুলি পরিবারের বউ। তাই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সাহস কারও নেই। এখন থেকে আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন। আমি আর কোনোদিনও চাই না যে আপনি আমাকে ধমক দিয়ে বা অপমান করে কথা বলুন। সেগুলো আমি কোনো মতেই বরদাস্ত করব না। আমি সবকিছু চুপচাপ শুনে নেওয়ার মেয়ে নেই। কারণ আমি আমার ভাইদের কাছে এর থেকেও অনেক বেশি সম্মান পেয়ে এসেছি। সেখানে আমাকে কখনো কোনো অপমান সহ্য করতে হয়নি। তাই এখন থেকে আমাকেও সেই সম্মানটুকু দিতে হবে। তিশার এই কথাগুলো শুনে পুরো পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। ঘরের মধ্যে উপস্থিত সবাই যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণীর চোখে আরও বেশি ক্ষোভ জমে ওঠে, কারণ তিনি বুঝতে পারেন পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে পরিবারের কিছু সদস্য একে অপরের দিকে তাকাতে থাকে, যেন কি বলা উচিত বা কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা ভেবে পাচ্ছে না। তিশা এক পা পিছিয়ে না গিয়ে স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দেয়, আর এতে করে গাঙ্গুলি বাড়ির ভেতরে নতুন এক উত্তেজনার জন্ম হয়। কেউ কেউ মনে করে তিশার এমন আত্মবিশ্বাস হয়তো ভবিষ্যতে বড় সংঘাত ডেকে আনতে পারে, আবার কেউ মনে করে সে নিজের জায়গা ঠিকভাবেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্ক, সম্মান আর ক্ষমতার টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে, যা ভবিষ্যতে এই বাড়ির শান্তিকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।